আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর ভূগোল ও পরিবেশ দুলাল দাস ও চন্দন সুরভি দাসের লেখা এই বইটার চ্যাপ্টার 7 বা অধ্যায় 7 ভারতের সম্পদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি খুঁজে বের করো। 1, সম্পদ সৃষ্টিকারী উপাদান হলো, উত্তর হবে অপশান বি 3টি। 2, ম্যাগনেটাইট জাতীয় আকরিকে লোহার পরিমাণ, উত্তর হবে অপশান সি 72% বা 72% বা 72%। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলন কেন্দ্র হলো, উত্তর হবে অপশান বি রানীগঞ্জ। প্রশ্ন 4, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো, উত্তর হবে অপশান ডি বায়ু শক্তি। প্রশ্ন 5, পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান, উত্তর হবে অপশান বি চতুর্থ। প্রশ্ন 6, নিচের সঠিক গোষ্ঠীটি হলো, উত্তর হবে অপশান ডি সিডেরাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট। প্রশ্ন 7, ভারতের জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায়, উত্তর হবে অপশান ডি উত্তর ভারতে। প্রশ্ন 8, সৌরশক্তির একটি বহুল ব্যবহারের ক্ষেত্র হলো, উত্তর হবে অপশান বি গ্রামীণ বৈদ্যুতিকরণ। প্রশ্ন 9, একটি সর্বব্যাপ্ত সম্পদ হলো, উত্তর হবে অপশান এ জল। প্রশ্ন 10, ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র হলো, উত্তর হবে অপশান এ মুপান্ডল। প্রশ্ন 11, এটা প্যারাথিস লেখা আছে, এটা প্যারাফিনের হবে। প্যারাফিনের প্রধান উপজাত দ্রব্যগুলোর মধ্যে একটি হলো, অপশান সি খনিজ তেল। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 1। শূন্যস্থান পূরণ করো। 1, মানুষের বিজ্ঞান চেতনা এক প্রকার ড্যাশ সম্পদ, উত্তর হবে সাংস্কৃতিক। 2, আকরিক লোহা উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ড্যাশ, উত্তর হবে ওড়িশা। 3, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল ড্যাশ, উত্তর হবে কোলাঘাট। 4, হিমাচল প্রদেশের ড্যাশ এ একটি ভূতাপশক্তি উৎপাদন কেন্দ্র আছে, উত্তর হবে মণিকরণ। 5, সর্বোৎকৃষ্ট কয়লা হলো ড্যাশ, উত্তর হবে অ্যান্থ্রাসাইট। 6, বয়লাডিলা লৌহ খনি অঞ্চলটি ড্যাশ রাজ্যে অবস্থিত, উত্তর হবে ছত্তিশগড়। তারপর শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। 1, সম্পদ জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী দুটি ভাগে বিভক্ত, সত্য। 2, অভ্র এক প্রকার জ্বালানি খনিজ, এটি মিথ্যা। 3, খনিজ তেলকে কালো হিরে বলা হয়, এটি মিথ্যা। 4, পৃথিবীর সর্ববৃহৎ সৌরশক্তি উৎপাদন কেন্দ্র ভারতে অবস্থিত, এটি সত্য। 5, বায়ুশক্তি প্রচলিত শক্তির উৎস, এটি মিথ্যা। তারপর স্তম্ভ মেলাও। 1, বিদ্যালয়, এটা হবে অপশান সি সামাজিক সম্পদ। 2, লিগনাইট কয়লা, এটা হবে অপশান এ নেভিলি। 3, বায়ুবিদ্যুৎ শক্তি, এটা হবে অপশান বি লাম্বা। 4, খনিজ তেল, এটা হবে অপশান ডি বোম্বে হাই। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, আকরিক লোহার একটি ব্যবহার লেখো। 95 নম্বর পাতায় আকরিক লোহার গুরুত্ব ব্যবহার দেওয়া আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা ব্যবহার দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা লিখে দেবে। প্রশ্ন 2, ব্রহ্মপুত্র উপত্যকার একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম লেখো। ব্রহ্মপুত্র উপত্যকার একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হলো ডিগবয়। 3, ওড়িশার একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখো।
উত্তর, ওড়িশার একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম হলো হীরাকুদ। প্রশ্ন 4, ভারতের বর্তমান সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? অফিসিয়াল তথ্য 2023 অনুযায়ী ভারতের বর্তমান সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 70,000 মেগাওয়াট। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। 1, সম্পদ কাকে বলে? 92 নম্বর পাতায় সম্পদ কাকে বলে তার উত্তর লিখব আমরা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বন্টন অনুযায়ী সম্পদ কটি ভাগে বিভক্ত ও কি কি? প্রতিটির একটি করে উদাহরণ দাও। 93 নম্বর পাতায় বন্টন অনুযায়ী সম্পদকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সহজলভ্য আর একটা হচ্ছে দুষ্প্রাপ্য। এবার উদাহরণটা আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা শ্রেণী, এটা হচ্ছে উদাহরণ। সহজলভ্য সম্পদ, তার মধ্যে আমরা লিখতে পারি বাতাস, জল, মাটি। এই তিনটে উদাহরণ হচ্ছে সহজলভ্য সম্পদের। আর দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে আমরা লিখব ক্রায়োলাইট। তাহলে সহজলভ্য সম্পদের উদাহরণ হচ্ছে বাতাস, জল, মাটি। আর দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ হচ্ছে ক্রায়োলাইট। প্রশ্ন 3, পারমাণবিক বিদ্যুৎ শক্তি কিভাবে সৃষ্টি হয়? 103 নম্বর পাতায় এর উত্তর হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তির তিনটি পার্থক্য লেখো। উত্তর, এ দেখো তাপবিদ্যুৎ আর জলবিদ্যুৎ শক্তির মধ্যে পার্থক্য, তিনটে পার্থক্য লিখতে বলেছে। একটাই লিখবে প্রবাহমান জলধারায় টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। 2 নম্বর লিখবে জলবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ব্যয় বেশি হলেও কাঁচামাল ক্রয় করতে হয় না বলে পুনঃপুনিক ব্যয় কম। তাপবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ব্যয় কম হলেও কাঁচামাল ক্রয় করতে হয় বলে পুনঃপুনিক ব্যয় বেশি। আর 3 নম্বর, এটি একটি প্রবাহমান সম্পদ, এটি গচ্ছিত ও ক্ষয়িষ্ণু প্রকৃতির সম্পদ। এই তিনটে পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 5, সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি? 93 নম্বর পাতায় এই যে দেখো সম্পদ সৃষ্টির উপাদান, এটার উত্তর হবে আমরা এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টে লিখে দেবো প্রকৃতি, মানুষ, সংস্কৃতি। উত্তর হবে এখান থেকে এতটা। প্রশ্ন 6, জ্বালানি খনিজ বলতে কি বোঝো? উত্তর, যে সমস্ত খনিজ দ্রব্য দহন করলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং তার থেকে তেজস্ক্রিয় পদার্থ বার করা হয় তাকে জ্বালানি খনিজ বলে, যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি। প্রশ্ন 7, সম্পদের দুটি বৈশিষ্ট্য কি কি? 92 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে সম্পদের বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টার মধ্যে থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। বিভাগ ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, মান 3। 1, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। 94 নম্বর পাতায় এই যে দেখো সম্পদ সংরক্ষণের উপায়গুলি হলো, এখান থেকে আমরা লিখব 1 নম্বর পয়েন্ট মিতব্যয়িতা বা ব্যবহারের বাহুল্য হ্রাস, 2 নম্বর অপচয় রোধ, 3 নম্বর অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার, 4 সম্পদের পুনঃব্যবহার, 5 পরিবর্ত দ্রব্যের ব্যবহার, 6 সম্পদের পুনঃস্থাপন, 7 কার্যকারিতা বৃদ্ধি, 8 দূষণমুক্ত পরিবেশ, 9 সচেতনতা বৃদ্ধি, 10 আইন প্রণয়ন। এই 10টা পয়েন্ট লিখে দেবে। সম্পদ সংরক্ষণের উপায়ে 10টা পয়েন্ট দেওয়া আছে, 10টা পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, জ্বালানি খনিজ কাকে বলে? দুটি উদাহরণ দাও।
উত্তর, যে সমস্ত খনিজ দ্রব্য দহন করলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং তার থেকে তেজস্ক্রিয় পদার্থ বার করা হয় তাকে জ্বালানি খনিজ বলে। দুটো উদাহরণ দিতে বলেছে, তো উদাহরণ লিখব, যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি। প্রশ্ন 3, প্রচলিত শক্তির 3টি অসুবিধা উল্লেখ করো। 101 নম্বর পাতায় এই যে অসুবিধা, এগুলোই হচ্ছে প্রচলিত শক্তির অসুবিধা। 4টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে পয়েন্ট দিয়ে দেবে। 1, 2, 3, 4, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। প্রশ্ন 4, সৌরশক্তি কী কী কাজে লাগে। 104 নম্বর পাতায় এই যে সৌরশক্তির ব্যবহার দেওয়া আছে, দেখো এখান থেকে এতটা, 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 5, বায়ুশক্তি কী কী কাজে লাগানো যায়। 105 নম্বর পাতায় এটার উত্তর হবে এখান থেকে এতটা। বায়ুশক্তি কী কী কাজে লাগে, তার উত্তর হবে এখান থেকে এতটা। প্রশ্ন 6, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। 101 নম্বর পাতায় এই যে প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির মধ্যে 3টেই পার্থক্য দেওয়া আছে, এই 3টে পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 7, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখো। 93 নম্বর পাতায় এই যে দেখো একদম শেষে দেওয়া আছে অপুনর্ভব সম্পদ আর প্রবাহমান সম্পদ, এই পার্থক্য, এই দুটোর পার্থক্যই চেয়েছে। 3টে পার্থক্য এখানে দেওয়া আছে, এই 3টে পার্থক্য লিখে দেবে। প্রাপ্তিযোগ্যতা, বন্টনের প্রকৃতি, ক্ষয়িষ্ণুতা, এই 3টে পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 8, ভারতের কয়লা উত্তোলন কেন্দ্রগুলির বর্ণনা দাও। 96 নম্বর পাতায় এর উত্তরটা হবে এখান থেকে এতটা, প্রথমে লিখবে। তারপর 97 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর টারশিয়ারি যুগের কয়লা খনি 2 নম্বর পয়েন্ট, এখান থেকে এতটা। দুটো যুগের কয়লা খনি আছে, গন্ডোয়ানা যুগের কয়লা খনি, যেটা আমরা লিখবো এখান থেকে এতটা। তারপর 97 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 2 নম্বর পয়েন্ট টারশিয়ারি যুগের কয়লা, সেটা লিখবো আমরা এখান থেকে এতটা। বিভাগ উ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 5। 1, স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। 93 নম্বর পাতায় এই যে স্থায়িত্ব অনুযায়ী সম্পদের ভাগ, এই উত্তরটা আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 3টে ভাগে ভাগ করা যায়, গচ্ছিত সম্পদ, 2 পূরণশীল বা পুনর্ভব সম্পদ, 3 অফুরন্ত বা প্রবাহমান সম্পদ। এই 3টে পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, কয়লার ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। 96 নম্বর পাতায় এই যে কয়লার ব্যবহার ও গুরুত্ব, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 9টা ব্যবহার দেওয়া আছে, 9টা ব্যবহারে লিখে দেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা ব্যবহারে লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। 98 নম্বর পাতায় এই যে খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব, এর উত্তরটা হবে এখান থেকে এতটা। 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টে লিখে দেবে। 1, পরিবহনের কাজে, 2, তাপবিদ্যুৎ উৎপাদনে, 3, আলো জ্বালাতে ও তাপ উৎপাদনে, 4, যন্ত্রপাতি সচল রাখতে, 5, সামরিক প্রয়োজনে, 6, রাস্তা তৈরিতে, 7, শিল্পের কাঁচামাল রূপে, 8, অন্যান্য কাজে। এখান থেকে এতটা। প্রশ্ন 4, প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। 101 নম্বর পাতায় 3টে পার্থক্য দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নের মান 5, সেজন্য আমি এই প্রশ্নের উত্তরটা অন্য বই থেকে দেখাচ্ছি। এই যে দেখো প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, এই 5টা পয়েন্ট লিখে দেবে। ছায়ার বইটাতে 3টে পার্থক্য দেওয়া আছে, কিন্তু যেহেতু প্রশ্নের মার্কস হচ্ছে 5, তাই জন্য 5টা পার্থক্য লিখলে ভালো হয়, সেই জন্য 5টা পার্থক্য দেখিয়ে দিলাম। বিষয় ও উৎস, প্রকৃতি, দূষণ, খরচ, বন্টন, এই 5টা পার্থক্য লিখে দেবে।
প্রশ্ন 5, প্রচলিত ও অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 100 নম্বর পাতায় প্রথমে হচ্ছে প্রচলিত শক্তির সুবিধা, যেটা আমরা লিখবো এখান থেকে 1, 2, 3 পয়েন্ট। তারপর 101 পেজের এত অবধি সুবিধা 4 নম্বর পয়েন্ট, 4টে পয়েন্ট দেওয়া আছে। তারপর প্রচলিত শক্তির অসুবিধা, যেটা এখান থেকে এতটা, এখানেও 4টে পয়েন্ট দেওয়া আছে অসুবিধা, সেই 4টে পয়েন্ট লিখে দেবো। তারপর অপ্রচলিত শক্তির সুবিধা, যেটা আমরা লিখব এখান থেকে এতটা, এখানেও সুবিধা আছে 4টে পয়েন্ট, সেই 4টে পয়েন্ট লিখব। আর অপ্রচলিত শক্তির অসুবিধা, সেটা লিখবো আমরা এখান থেকে এতটা, 4টে পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট লিখে দেবো। তাহলে প্রচলিত শক্তির সুবিধায় আমরা 4টে পয়েন্ট লিখব, অসুবিধাতেও 4টে পয়েন্ট লিখব, অপ্রচলিত শক্তির সুবিধাতেও 4টে পয়েন্ট লিখব, আর অসুবিধাতেও 4টে পয়েন্ট লিখব।